নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। সকলকে শারদীয়ার শুভ বিজয়া জানিয়ে আজকের এপিসোডটা শুরু করছি। বেশ কয়েকদিন পরেই উপস্থিত হলাম। সকলে আশা করি ভালোই আছো। আজকের আলোচনার টপিক হচ্ছে ক্লাস 9-এর ইংরাজি কবিতা দ্য নর্থ শিপ। এই কবিতাটাই আমরা পুঙ্খানুপুঙ্খানু ডিসকাশন করব। ভিডিওটি একটু স্কিপ না করে মন দিয়ে ভিডিওটি তোমরা দেখতে থাকো এবং চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবে। কবিতার নাম হচ্ছে দ্য নর্থ শিপ, লিখছেন ফিলিপ লার্কিন। ফিলিপ লার্কিনের লেখা একটি কবিতা। ফিলিপ লার্কিন একজন ইংরাজি বিশিষ্ট কবি এবং নোভেলিস্ট, মানে ঔপন্যাসিক। তার যে প্রথম বই, যেখানে ফার্স্ট বুক অফ পোয়েট্রি ওয়াজ দ্য নর্থ শিপ ফলোড বাই 2 নোভেলস, তারপরে 2টো নোভেল তিনি লিখেছিলেন। আমরা সরাসরি কবিতায় যাব। কবিতাটা কি বিষয়? নর্থ শিপ। নর্থ শিপ বলতে এখানে শিপের প্রসঙ্গ আসছে। শিপ মানে জাহাজ, আমরা সবাই জানি। তাহলে শিপ এবং জাহাজটা একমাত্র সমুদ্রের উপরই চলে। সুতরাং শিপ এবং সি এর সম্পর্কের ওপরে এর সাথে অ্যালিগোরিক্যাল মিনিং রয়েছে। কবিতা এক ধরনের সারফেস মিনিং একটা থাকছে, তার ডিপার মিনিং আলাদা রয়েছে। সেই সকল কিছু নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কবিতাটা পড়ে। I saw 3 ships go sailing by. I saw মানে আমি দেখেছিলাম 3টে জাহাজ ভেসে যাচ্ছে। কে আই বলতে এখানে কবি নিজেকেই বোঝাচ্ছেন, দ্য পোয়েট হিমসেলফ, ফিলিপ লার্কিন। আমি 3টে জাহাজকে ভেসে দেখেছি কোথায়? ওভার দ্য সি, দ্য লিফটিং শিপ, যে সমুদ্রের ওপর দিয়ে ভেসে যেতে দেখেছি, এবং যেটা লিফটিং সি, যেটা হচ্ছে চলমান, যেটা উত্তাল সমুদ্রের ওপর দিয়ে বয়ে যেতে দেখেছি। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে যেখানে বাতাস বইছিল। অর্থাৎ অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এই 3টের মধ্যে একটাকে রিগ করা হয়েছিল। রিগ করা মানে হয়েছিল প্রস্তুত করা। রিগ করা কথাটা মানে হচ্ছে প্রস্তুত করে রাখা বা সজ্জিত করে রাখা। কিসের জন্যে? দীর্ঘ যাত্রার জন্য। 3টে শিপের কথা কবি বলেছেন। 3টে শিপের মধ্যে একটা শিপকে দীর্ঘ যাত্রার জন্য সজ্জিত করে রাখা হয়েছিল। এরপরে কবি কী করছেন? প্রত্যেকটা শিপের বর্ণনা দেবে। প্রথম শিপ সম্বন্ধে বলছে। কি বলছে? দ্য ফার্স্ট শিপ টার্ন টুয়ার্ডস দ্য ওয়েস্ট, প্রথম জাহাজটা কোথায় গেল? পশ্চিম দিকে গেল। ওভার দ্য সি, দ্য রানিং সি, সমুদ্রের ওপরে, এবং রানিং সি মানে একদম ফ্লোয়িং সি, সমুদ্রটা স্থির সমুদ্র, ফ্লোয়িং প্রবাহমান সমুদ্রের ওপর দিয়ে প্রথম শিপটা যাচ্ছে। অর্থাৎ সেখানে কি হচ্ছে? আবহাওয়াটা অনুকূল ছিল জাহাজ চালানোর পক্ষে। অ্যান্ড বাই দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড ইট টু এ রিচ কান্ট্রি, এবং কী করলো? বাতাস এত সুন্দরভাবে বইছিল যেটা জাহাজকে কিছু করতে হলো না, জাহাজকে নিয়ে চলে গেল একটা কোথায়? পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি, একটা ধনী দেশে, সমৃদ্ধশালী দেশে তাকে পৌঁছে দিল। অর্থাৎ প্রথম শিপটা কোনো বাধার সম্মুখীন হলো না। প্রথম শিপ ছিল আবহাওয়ার পক্ষে অনুকূল, যাতে করে জাহাজ চালাতে কোনো সমস্যা তৈরি না হয়। সেফলি সেটা রিচ কান্ট্রিতে পৌঁছে গেল। দ্য সেকেন্ড টার্ন টুয়ার্ডস ওয়েস্ট, ইস্ট, দ্বিতীয় সেটা কোথায় গেল? পূর্ব দিকে গেল। কোথার ওপর দিয়ে গেল? ওভার দ্য সি, দ্য কোয়াকিং সি, সমুদ্রের ওপরে, কম্পমান সমুদ্রের ওপরে, সমুদ্রটা কাঁপছে। এখানে কিন্তু একটু আবহাওয়াটা একটু অন্য রকমের। একদম প্রথম জাহাজটা যেমন সুন্দরভাবে চলে গেল, সেফলি, হাওয়া সুন্দরভাবে বইছিল এবং রিচ কান্ট্রিতে পৌঁছে গেল। এক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে একটু কমছে, সেটা সমুদ্রে একটু উত্তাল, একটু কাঁপছে। অ্যান্ড দ্য উইন্ড হন্টেড লাইক এ বিস্ট,
এবং উত্তাল সমুদ্রে এমনই ঝড় বইতে লাগলো যে একজন বিস্টের মতো, জন্তুর মতো সেটাকে আসতে লাগলো, ঝড়টা তাকে ধাওয়া করতে লাগলো, যার ফলে কী হলো, সেই শিপটা কিন্তু এগোতে পারলো না। টু অ্যাঙ্কর ইন ক্যাপটিভিটি, তাকে কিন্তু নোঙর ফেলতে হলো মাঝ সমুদ্রে এবং তখন সেখানে বন্দি দশা কাটাতে হলো, কারণ আবহাওয়া সুখকর হলো না, আবহাওয়াটা ছিল বিপরীতধর্মী, যার কারণে দ্বিতীয় শিপ কিন্তু তার যে চলাচল সেটা কিন্তু রুদ্ধ হয়ে গেল, ক্যাপটিভিটি মানে বন্দি হয়ে গেল, মানে থেমে গেল আর কি। এবার দেখো তারপরে স্ট্রেঞ্জার্স। দ্য থার্ড শিপ ড্রোভ টুয়ার্ডস দ্য নর্থ, তৃতীয় জাহাজ, যে জাহাজটা নর্থের দিকে যাচ্ছে, যেটার ওপরেই কবিতাটার নামকরণ হয়েছে নর্থ শিপ। ওভার দ্য সি দ্য ডার্কেনিং শিপ। এইবার দেখো তৃতীয় যে জাহাজটি যেটা নর্থের দিকে যাচ্ছে, সেটা তার যে সমুদ্রের যে অংশটা, সেটা একটা শব্দ দেখা যাচ্ছে ডার্কেনিং। ডার্কেনিং শব্দটা মানেই আমাদের কাছে একটা বিপুল সংকুল পাওয়ায়, ঘন অন্ধকার, সি, ডার্কেনিং সি, এই যে শব্দগুলো, এই শব্দের দ্বারা কবি বোঝাতে চেয়েছে এই সময়ে সমুদ্রযাত্রা কিন্তু সুখকর নয়, বরঞ্চ বিপদ সংকুল হবে। কোনো মতেই অনুকূল ছিল না জাহাজ চলাচল পক্ষে। বাট নো ব্রেথ অফ উইন্ড কেম ফোর্থ, কোনো রকম কোনো বাতাস ছিল না, যে বাতাস আমরা প্রথম শিপে দেখেছি যে বাতাস সুন্দরভাবে বয়ে নিয়ে চলে গেল জাহাজকে, এখানে কোনো রকম কোনো সামান্যটুকু বাতাসও দেখা যাচ্ছে না। অ্যান্ড দ্য ডেকস শন ফার্স্টলি, এবং যে পাটাতনগুলো, জাহাজের যে পাটাতনগুলো, ডেক মানে এখানে যে পাটাতন, জাহাজের যে পাটাতনগুলো সেগুলো তুষারাবৃত হয়ে গেছে, তুষারাবৃত হয়ে সাদা তুষার করে চকচক চকচক করছে। দ্য নর্দার্ন স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক, উত্তর দিকের আকাশটা উপরে উঠছে এবং ঘন কালো হয়ে গেছে। এই যে কালো শব্দ, ব্ল্যাক শব্দ, এগুলো কী করে, ডেঞ্জারের সংকেত দেয়। কবি আসলে মানে বোঝাতে চাইছে যে এই আবহাওয়াটা অত্যন্ত প্রতিকূল জাহাজ চালানোর পক্ষে। এই শব্দগুলোর দ্বারা কবি এগুলো ইঙ্গিত করছেন। ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, কার ওপর দিয়ে যাচ্ছে যে সমুদ্রগুলো আনফ্রুটফুল, অর্থাৎ সমুদ্র কোনো রকম কোনো হেল্প পাচ্ছে না, জাহাজ চালানোর জন্য সমুদ্র থেকে যে হেল্প দরকার সেই হেল্প কোনো পাচ্ছে না, এটা আনফ্রুটফুল। ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক, যেগুলো পূর্ব দিকে এবং পশ্চিম দিকে জাহাজগুলো গেছিলো তারা কিন্তু ফিরে এলো, কেম ব্যাক হ্যাপিলি অর আনহ্যাপিলি, কেউ খুশিভাবে ফিরে এলো অথবা কেউ অখুশিভাবে ফিরে এলো, কিন্তু তারা ফিরে এলো। বাট দ্য থার্ড ওয়েন্ট ওয়াইড অ্যান্ড ফার, কিন্তু তৃতীয় যদি নর্থ শিপ, যেটা নর্থ দিকে গেছে, সেই জাহাজটা কিন্তু অনেক দূরে চলে গেল। ইনটু অ্যান আনফরগিভিং সি আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার। কীভাবে গেল তৃতীয় শিপটা, নর্থের শিপটা কীভাবে গেল, অত্যন্ত বিপদসংকুল আবহাওয়ার মধ্যে গেল। ইনটু অ্যান আনফরগিভিং সি, আনফরগিভ মানে যে সমুদ্রটা নির্মম নিষ্ঠুর ছিল, এখানে আনফরগিভিং, কোনোরকম কোনো ক্ষমা তার মধ্যে ছিল না, সেইটাকে জয় করে কিন্তু তৃতীয় শিপটা এগিয়ে গেল। আন্ডার এ ফায়ার স্পাইলিং স্টার, তারা খচিত, আগুন খচিত তারার ওয়েদারের মধ্যে সে জাহাজটি বেরিয়ে গেল। এই যে শব্দ ফায়ার, এই ফায়ার শব্দ, এই লাইনটার মধ্যে উই আন্ডার এ ফায়ার স্পিলিং স্টার, এই ফ্রেজটা অনেকের মধ্যে বিতর্ক আছে, তবে নানাই ব্যক্ত করে গেছেন এই লাইনটার ওপরে। তবে সাধারণভাবে দেখতে ফায়ার কথাটা মনে হচ্ছে আগুন, এই আগুন খসা তারা বলতে বোঝাতে যে আগুনের মধ্যে একটা বিপদের গন্ধ থাকে। কবি এখানে বিপদ ছিল সমুদ্রে যখন এই জাহাজটা, তৃতীয় জাহাজটা যখন যাচ্ছিল, সেইটা বোঝানোর জন্যই ফায়ার শব্দটা এনেছে।
অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এই জাহাজটাই প্রস্তুত করা হয়েছিল, সজ্জিত করা হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য। এখানে কবিতাটা শেষ হয়ে গেল, কিন্তু কি বোঝা যাচ্ছে, এটা একটা মানে তার অ্যালিগরিকা, তার যে ভাবার্থ সেটা কিন্তু ডিপার মিনিং রয়েছে। কী ভাবার্থ ডিপার মিনিং রয়েছে? তিনটে শিপ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস করছে হিউম্যান লাইফ, তিনটে হিউম্যান লাইফ, মানুষের জীবন। প্রথম শিপ যেখানে দেখা যাচ্ছে তার জীবন চলাচলের পক্ষে তার কোনো কাঠিন্য নেই, সহজ সরল জীবন, সব রকম সহায়ক জীবন পেয়েছে, সে সেফলি পৌঁছে গেল সমৃদ্ধশালী দেশে। দ্বিতীয় জাহাজে অতটা কিন্তু সাহায্য পায়নি প্রথম সাহায্যের মধ্যে, কিন্তু খুব যে কঠিন সমস্যা তৈরি হয়েছে তাও নয়। আর তৃতীয় যে জাহাজটাকে সর্বত্রভাবে আবহাওয়া প্রতিকূল ছিল, বাধা সৃষ্টি করেছে সব দিক দিয়ে, সেই জাহাজটা কিন্তু সেই বাধাটা অতিক্রম করে কিন্তু সে কিন্তু লং জার্নি পৌঁছে গেল। অর্থাৎ এই যে জীবনের মানুষ যারা দুঃখ কষ্টকে জয় করতে পারে, যে সংগ্রাম করার ক্ষমতা আছে, তারা কিন্তু সেই বিপদ, সেই ভয়, সেই লড়াইকে তারা জয় করতে পারে। এটার দ্বারা তৃতীয় শিপের দ্বারা এটাই বোঝানো হচ্ছে। নেক্সট এপিসোডে আমি তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্ন নিয়েই কবিতার বিষয় নিয়ে আলোচনা করব। অত্যন্ত ভালো কবিতা। সকলে ভালো থাকো। ধন্যবাদ।